হ্যালো জারিফ। হ্যাঁ জারিফ, জারিফ শোনা যাচ্ছে? জি স্যার। শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। শেখ সালাউদ্দিন, তোমাকে দেখি একটু। 11907। শেখ সালাউদ্দিন, তোমাকে দেখি একটু। ভালো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? ভালো আছো তুমি? জি স্যার, আলহামদুলিল্লাহ। কোথায় আছো এখন? জি স্যার, আলহামদুলিল্লাহ। কোথায় আছো এখন? স্যার মাদারীপুরে স্যার। মাদারীপুর স্যার, গ্রামের বাড়িতে। মাদারীপুরে। জি স্যার। আর খবর কি তোমার? পড়াশোনা কেমন চলতেছে? স্যার চলতেছে স্যার, মোটামুটি স্যার। মোটামুটি চলে। 12 এর প্র্যাকটিস শুরু করেছো? 12 এর প্র্যাকটিস শুরু করেছো? 12 এর প্র্যাকটিস শুরু করেছো? হ্যালো তানভীর, তোমাকে দেখি একটু। তানভীর, Yes, sir. তুমি কোথায় আছো এখন? তুমি কোথায় আছো এখন? সিয়াম 11527। Yes, sir. দেখি তোমাকে একটু, অনেকদিন দেখি না। जी सर, तो नेट प्रॉब्लम से बताओ भाई सर। अच्छा सर, ठीक है। দেখা যাবে নাকি? तो नेट प्रॉब्लम सर बेसिक। প্রবলেম হচ্ছে? जी सर। তাই? আমাদের এই আজকের আলোচ্য বিষয় হচ্ছে তোমার এই ব্যবসায় প্রতিষ্ঠান 12 তোমাদের ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে, ব্যবসায় প্রতিষ্ঠান। কলেজ খুলে গেলে তোমাদের টেস্ট হবে, এখানে সৃজনশীল পরীক্ষা হবে। এই জন্য তোমরা প্র্যাকটিস চালাতে থাকো খুব ভালোভাবে।
বুঝতে পেরেছো? যেহেতু তোমার কলেজ খুলে গেলে তখন স্যার টেস্ট সবই হবে। টেস্টে তোমাদের অ্যাকাউন্টিং এর সিলেবাস হচ্ছে সেকেন্ড পার্টের প্রথম 4টা চ্যাপ্টার। সেকেন্ড পার্টের প্রথম 4টা চ্যাপ্টারই হচ্ছে তোমাদের সিলেবাস। প্রথম চ্যাপ্টার মানে দেখেছো কি কি চ্যাপ্টার, এর ভিতরে কি কি আছে? প্রথম চ্যাপ্টারের মধ্যে কি কি আছে দেখেছো? অব্যবসায়ী প্রতিষ্ঠান, অংশীদারি ব্যবসায়ের হিসাব, নগদ প্রবাহ বিবরণী, দেখেছো এগুলো? তারপর যৌথ মূলধনী কারবারের মূলধন, মানে যেটা শেয়ার ইস্যু, এগুলো হচ্ছে সিলেবাস। তাহলে এখন আমরা কাজ শুরু করি। তানভীর, এখানে কোনো প্রবলেম দেখতে পাচ্ছ? হ্যালো তানভীর, আর দেখতেছি স্যার। জি স্যার। কি দেখতে পাচ্ছ? জি স্যার। দেখতে পাচ্ছ বলো, কি লেখা আছে উপরে? প্রাপ্তি ও প্রদান হিসাব স্যার, 2017 সালে 31 ডিসেম্বর। প্রাপ্তিপ্রদান হিসাব একটা দেওয়া আছে, সেখানে কিছু সমন্বয় দেওয়া থাকবে। এখানে দেখো, দেখতে পাচ্ছ কিনা যে প্রারম্ভিক নগদ এদের আছে 5,000, 16,000 নগদ। এদের এই প্রতিষ্ঠানের নগদ শুরুতে আছে 5,000 টাকা, আর ব্যাংক ব্যালেন্স শুরুতে আছে 16,000 টাকা। এই প্রবলেমটা হচ্ছে 17 সালের চাঁদা, 16 সালের পাওয়া গেছে 2,000, 17 সালের 28,500, আর 18 সালের পেয়েছো 1,000। বিবিধ প্রাপ্তি আছে 1,000, সিকিউরিটি সুদ 2,500, উইলকৃত সম্পদ মানে অনেক সময় কোনো ব্যক্তি এই অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে সম্পত্তি উইল করে দেয়। তারপরে তোমার অনুদান প্রাপ্তি 10,000, অনুদান দিয়েছে 10,000 টাকা, মানে সাহায্য দিয়েছে। প্রদানের মধ্যে বেতন আছে 6,000, ছাপা ও মণিহারি, সাধারণ খরচ, টেলিফোন খরচ, আসবাবপত্র ক্রয় আছে 1,417। এই 1,417 বলার কারণে যদি আমাদের অবচয় ধরতে বলে, তাহলে অবচয় হবে 9 মাসের। 4 থেকে 12 পর্যন্ত গুণ। এপ্রিলে 1 তারিখে ক্রয় করেছে, তাই না? এপ্রিলের 1 তারিখ থেকে 4 থেকে 12 পর্যন্ত গুণ, তাহলে দেখো অবচয় কত হয়। 4 থেকে 12 পর্যন্ত গুণ, তাহলে 9 মাসের অবচয় হবে। তারপর রাজনৈতিক দলকে অনুদান দিচ্ছে 5,000 টাকা, রাজনৈতিক দলকে অনুদান সাহায্য দিচ্ছে, দান খয়রাত দিচ্ছে 16,000, ভাড়া 3/4 প্রদান করছে 9,000 টাকা, আর এদের সমাপনী উদ্বৃত্ত মানে শেষের নগদ তহবিল আছে 4,700 আর 25,000, দুইটা আছে এখানে শেষের নগদ। এরপরে আমাদের কিছু সমন্বয় থাকবে। এখানে ক্লাবের দালান কোঠা বলা আছে,
দালান কোঠা, ক্লাবের দালান কোঠা 1,00,000, আসবাবপত্র 10,000, সরকারি সিকিউরিটি 40,000 টাকা ছিল। এই যে সিকিউরিটি 40,000 বছরের শুরুতে আছে, এর উপরে এই প্রতিষ্ঠান সুদ পাবে 1 বছরের 1 জানুয়ারি তারিখে, যেহেতু সরকারি সিকিউরিটি আছে 40,000, এই জন্য সুদ পাবে হচ্ছে 1 বছরে 4,000 টাকা। এটাও মনে রাখো, কিছুক্ষণ পর কাজে লাগবে। বেতনের 1,000 টাকা বিগত বছরের জন্য পরিশোধ করছে। যখন তাহলে চলতি ব্যয় যখন লিখবা, যখন আয় ব্যয় হিসাব করবা, সেখানে তোমার কোনো বেতন রাখা যাবে না। যখন আয় ব্যয় হিসাব করবা, ওই সময়ে তোমার বিগত বছরের বেতনটা বাদ দিতে হবে। কারণ তোমার এই কলেজের খরচ মানে কি, স্কুলের খরচ এর ভিতর টানা যাবে? কলেজের খরচ নির্ণয়ের জন্য স্কুলের খরচ তো টানা যাবে না। ঠিক একই কারণে বিগত বছরের বেতন যেটা পরিশোধ করছে এটা মাইনাস হবে। চলতি বছরে 2,000 টাকা অপরিশোধিত রয়েছে, এটা প্লাস হবে। কারণ আমরা জানি প্রকৃত খরচ বের করতে গেলে কি করা লাগে, চলতি বছরের বকেয়াটা যোগ হয়। তুমি একটা জায়গায় 1,000 টাকা পেমেন্ট করেছো আর 500 টাকা বকেয়া আছে, তাহলে তোমার প্রকৃত খরচ কত? প্রকৃত খরচ হচ্ছে বকেয়া সহ হয় আর অগ্রিম বাদে হয়। চলতি বছরের চাঁদা এখনো 4,000 টাকা আদায় হয়নি, তার মানে চলতি বছরের টাকা পাওয়া যাবে। তাহলে এটা যোগ হবে চলতি বছরের আয়ের সাথে। দালান কোঠার 5% বলছে, দালান কোঠার 5% অবচয় ধরতে হবে। তারপর আসবাবপত্রের 10% অবচয় ধরতে হবে। আমাদের বলছে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন তহবিল মানে এই প্রতিষ্ঠানের বছরের শুরুর যত সম্পদ ছিল সেখান থেকে দায় বাদ দিতে হবে। প্রারম্ভিক দায়গুলা বাদ দিতে হবে। হ্যাঁ, এখানে কি দেখতে পাচ্ছ? আপনার বলো দেখি, স্ক্রিনে কি দেখতে পাচ্ছ এখন? কয়ের উত্তর স্যার। ভেরি গুড। নগদ তহবিল বছরের শুরুতে ছিল এদের 5,000, ব্যাংক জমা এদের শুরুতে আছে, ব্যাংক জমা 16,000, দুইটা আছে ব্যাংক জমা 16,000 আর নগদ তহবিল 5,000, আসবাবপত্র 10,000, দালান কোঠা 1,00,000, 10% সরকারি সিকিউরিটি 40,000, প্রাপ্য চাঁদা যেটা গত বছরেরটা। গত বছরের চাঁদা কেন পাওয়া যাবে এখন? নিশ্চয় পাওনা ছিল বছরের শুরুতে, এই জন্য এই গত বছরের চাঁদাটা এখানে 2,000 আসবে। যোগ করে মোট সম্পদ হলো 1,73,000, আর গত বছরের বেতন পরিশোধ করা হয়েছে 1,000। স্যার, যে কোনো বকেয়া চাঁদা কি সম্পদ হিসেবে বিবেচনা করা হয়? যদি মূলধন তহবিল নির্ণয় করো, সেখানে গত বছরের চাঁদা প্লাস হবে। কারণ তুমি এই বছরের চাঁদা কেন পাবা? এই বছরের চাঁদা পাওয়ার কারণ কি? এই বছরের চাঁদা পাওয়ার কারণই হচ্ছে বছরের শুরুতে তোমার পাওনা ছিল। এখানে চলতি বছরের বকেয়াটা কিন্তু আসবে না, এখানে আসবে গত বছরের চাঁদাটা। তারপরে তোমার গত বছরের বকেয়া বেতন কেন পরিশোধ করবা? নিশ্চয় বছরের শুরুতে বকেয়া ছিল, এই কারণে এই বকেয়া বেতন মাইনাস হবে। বকেয়া বেতন মাইনাস করতেছো 1,000, মাইনাস করে মূলধন তহবিল হয়ে যাচ্ছে 1,72,000। এই সম্পদগুলো দেখো কোত্থেকে পেলাম। এই যে এখানে
নগদ আছে 5,000, ব্যাংক জমা 16,000। এগুলো বছরের শুরুর টাকা। চাঁদা গত 16 সাল, এটা 17 সালের অঙ্ক। 16 সালের চাঁদা এখানে পাওনা আছে 2,000। এই চাঁদাটা আসলো। আর এখান থেকে 1 জানুয়ারি তারিখে উল্লেখ আছে দালান কোঠা 1 লক্ষ, আসবাবপত্র 10,000, সরকারি সিকিউরিটি 40,000, এই সম্পদগুলো ছিল। এগুলো প্লাস হয়েছে। গত বছরের বেতনের 1,000 টাকা বিগত বছরের জন্য পরিশোধ করা হয়েছে। বিগত বছরের বেতন এবছরে পরিশোধ মানেই বছরের শুরুতে বকেয়া ছিল, এই জন্য 1,000 মাইনাস হয়েছে। কিন্তু দেখো, চলতি বছরের চাঁদা যেটা 4,000 এখনো পাওয়া যায়নি, এটা কিন্তু তোমার মূলধন তহবিল নির্ণয়ে আসবে না। খ নম্বরে আমাদের বলছে মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। স্যার হ্যাঁ, স্যার চলতি বছরের চাঁদা এটা কিসে যাবে স্যার? এটা যখন চলতি বছরের সম্পদ নির্ণয় করা হবে তখন যাবে। যখন আমরা স্যার চলতি বছরের সম্পদ নির্ণয় করব ওই সময় যাবে। তারপরে আমাদের কি বলছে, মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। মুনাফা জাতীয় ব্যয় মানে যে ব্যয়গুলো বারবার ঘটে এবং যেগুলো সম্পদ না, ওই ধরনের ব্যয়গুলো। ওই ধরনের ব্যয়ের মধ্যে এখানে দেখো ক্ষয়ের উত্তরে মুনাফা জাতীয় ব্যয় বেতন ছিল 6,000, সেখান থেকে গত বছরের মাইনাস হবে, কারণ এখানে এই ব্যয়ের মধ্যে আসবে চলতি বছরের ব্যয়গুলো। বাদ বিগত বছর 1,000 মাইনাস যোগ বকেয়া 2,000, এটা চলতি বছরে বকেয়া, যোগ করলে হলো 7,000। ছাপা ও বনিহারি 1,500, আর বকেয়া সমন্বয়ে উল্লেখ আছে 500 টাকা, তাহলে আসলো 2,000 টাকা। সাধারণ খরচাবলী 4,800 আছে, আর অগ্রিম স্যার এখানে কি হয়েছে, অগ্রিম হচ্ছে যোগ করতে হবে স্যার আর বকেয়া শুনুন, যোগ করতে হবে। আহ, অগ্রিম বিয়োগ করতে হবে আর বকেয়া যোগ করতে হবে। স্যার নেট প্রবলেম করতেছে স্যার। এখন না, এই প্রবলেম যে কোনো কারো থাকতেই পারে, এটা তোমারও হতে পারে নেট প্রবলেম, তাই না? যে কোনো কারো হতে পারে। তারপর টেলিফোন খরচ বকেয়া 1,000, এটা মুনাফা জাতীয় ব্যয়। রাজনৈতিক, স্যার বলো। স্যার এখানে কি স্যার ওই যে অগ্রিম হচ্ছে বিয়োগ করতে হবে আর বকেয়া যোগ করতে হবে। হ্যাঁ, কিন্তু গত বছরে হলে আবার মাইনাস করতে হবে, কারণ স্যার এখানে কি চলতি বছরের গুলা নাকি স্যার বিগত বছরের? বিগত বছরেরটা মাইনাস হবে আর চলতি বছরেরটা প্লাস হবে। ঠিক যেমন তোমার কলেজের খরচ, কলেজ লাইফের খরচের ভিতরে ক্লাস 10-এর খরচ কি লেখা যাবে? ক্লাস 10-এর খরচ যদি যোগ হয়ে থাকে তখন মাইনাস করে দিবা না? মাইনাস করে দিবা তো না, নাকি? আবার এখন এখন যদি বকেয়া থাকে কোনো কিছু, তখন কি করবা? প্লাস করে দিবা নাকি? এখন যদি তোমার ইয়ে থাকে, বকেয়া থাকে, তাহলে প্লাস করবা। গত বছরে হলে মাইনাস। রাজনৈতিক দলের অনুদান মঞ্জুর 16,000, এটিও মুনাফা জাতীয় ব্যয়। দান খয়রাত আছে। ভাড়ার মধ্যে দেখো 3/4 অংশ প্রদত্ত আছে 9,000, এখান থেকে বকেয়া নির্ণয় করতে হবে। খাতায় লিখো 3/4 অংশ সমান যদি 9,000 হয়, তাহলে 1 অংশ সমান 9,000 গুণ 4/3, তাহলে কত আসে? 1 অংশ মানে পুরো ভাড়ার পরিমাণ। পুরো ভাড়ার পরিমাণ কত আসে? 1 অংশ মানে পুরো ভাড়ার পরিমাণটা কত আসে দেখো। 3/4 অংশ সমান 9,000, অতএব 1 অংশ সমান
9,000 একাংশ সমান বেশি হয়, 3/4 তুলনায় একাংশ বেশি, এজন্য ফলাফলটা হবে 9,000 গুণ 4/3। হ্যালো, জারিফ তোরা শুনতেছস? হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। কেউ হাত তুললা? হুম, স্যার এতক্ষণ নেট প্রবলেম ছিল স্যার। হাত তুললা কেউ? কেউ হাত তুলেছো? হাত। হ্যাঁ স্যার, কেউ তুলে নেই। আচ্ছা, এখন আমাদের তাহলে মুনাফা জাতীয় ব্যয়ে কি দেখাতে হচ্ছে বলো? মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে কি দেখাতে হচ্ছে তাহলে? চলতি বছরের ব্যয়গুলো দেখাতে হচ্ছে। মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে চলতি বছরের ব্যয়গুলো দেখাতে হচ্ছে। দেখতে পাচ্ছ? স্যার ওই যে স্যার খ নাম্বারে স্যার যে অবচয়টা একটু বুঝিয়ে দিবেন স্যার। অবচয়গুলো হবে এক বছরের দেখতে পাচ্ছ? এই এখানে দালান কোঠা আছে কত? 1,00,000 আছে না? দালান কোঠা জি কত? স্যার। 1,00,000 আছে। 1,00,000, আচ্ছা হয়ে যায়, পাইছি। 1,00,000-এর উপরে 5% ধরবা 5,000, আর আসবাবপত্র 10,000, তার উপরে 10% ধরবা কত? 10,000-এর 10% 1000 স্যার। 1,000। এটা মনে রাখো। আর আরো একটা ব্যাপার আছে এখানে, এই আসবাবপত্র ক্রয় 1/4/17-তে আসবাবপত্র ক্রয় আছে 8,000, এর 10% নির্ণয় করলে 800 টাকা হয় এক বছরের। তো এখানে তোমার এই 800 টাকা যদি এক বছরে হয়, 9 মাসেরটা বের করো। 800 ভাগ 12 গুণ 9 কত হয়? 600 স্যার। 600 টাকা আসবে। তাহলে এখান থেকে আসবাবপত্র অবচয় কত? 1,000, আর নতুনটার উপরে পাচ্ছ 600 দিয়ে এখানে আসবাবপত্রের অবচয় হচ্ছে 1,600 টাকা। আর দালান কোঠা যেহেতু নতুন ক্রয় করেনি, এই জন্য দালান কোঠার অবচয় হচ্ছে 5,000। এখানে কোনো প্রশ্ন থাকলে বলো। আরো কোনো প্রশ্ন আছে? সিয়াম, হ্যালো সিয়াম, হ্যালো সিয়াম। স্ক্রিনে কি দেখতে পাচ্ছ তুমি? জি স্যার, শুনতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ বলো? স্যার কথাগুলো কেটে কেটে আসতেছে লাস্টে একটু, স্যার নেটে প্রবলেম স্যার। লাস্টে কি লেখা আছে স্ক্রিনে? লাস্টে কি লেখা আছে? স্যার স্যার, আসবাবপত্রের অবচয় ওইটা স্যার, আর সবার শেষে। শেষে আছে কি? হুম, এইভাবে দালান কোটার অবচয়, আসবাবপত্রের অবচয়। এইভাবে আমরা তোমার ওই পুরো সম্পদগুলো নির্ণয় করব, তাই না? পুরো সম্পদগুলো এইভাবে নির্ণয় জি হবে। স্যার। পুরো জি মুনাফা স্যার। জাতীয় ব্যয় মানে চলতি বছরের ব্যয়গুলো এখানে নির্ণয় হচ্ছে। এই হচ্ছে জি ব্যাপার। স্যার। এখানে কোনো প্রশ্ন আছে তাহলে কারো? হ্যালো, না স্যার। প্রশ্ন নাই? তারপরে গয়ে আমাদের চেয়েছে মুনাফা জাতীয় আয় নির্ণয় করো। মুনাফা জাতীয় আয় মানে চলতি বছরের যত আয় আছে সে আয়গুলো এখানে লিখতে হবে। এর ভিতরে গত বছর আগামী বছরে কোনো কিছু লেখা যাবে না। তাহলে চাঁদা আছে কত এখানে? চাঁদা আছে তোমার
28,500 আছে, আর চলতি বছরের চাঁদা বকেয়া 4,000 দিয়ে হয়ে যাচ্ছে 32,500। বিবিধ প্রাপ্তি মুনাফা জাতীয় আয় 1,000। সিকিউরিটির সূত্রটা দেখো, এই যে 10% সরকারি সিকিউরিটি আছে, এই 10%-এর উপর 40,000 যদি ধরো, তাহলে কত হবে? অবশ্যই তাহলে সুদ হবে 4,000 টাকা। কিন্তু সিকিউরিটির সুদ পাওয়া গেছে কত টাকা? 2,500 টাকা। তাহলে এখানে বকেয়া বা অনাদায়ী হবে কত? 1,500 টাকা হবে বকেয়া বা অনাদায়ী। এইভাবে আসতেছে 4,000। আর অনুদান প্রাপ্তিকেও আমরা মুনাফা জাতীয় আয় স্বরূপ ধরতে পারি। যদি কোনো প্রবলেমে বলা হয় যে মূলধন জাতীয় আয় স্বরূপ ধরো, তখন এখানে দেখানো যাবে না। যদি কোনো প্রবলেমে বলেই যে মূলধন জাতীয় আয় স্বরূপ ধরো, ওই ক্ষেত্রে এখানে দেখানো যাবে না। আমরা মুনাফা জাতীয় আয় স্বরূপ 10,000 ধরলে আমাদের মুনাফা জাতীয় আয়ের সমষ্টি হয়ে যাচ্ছে টোটাল 47,500 টাকা হয়ে যাচ্ছে টোটাল মুনাফা জাতীয় আয়ের পরিমাণ। এবার শুরু থেকে দেখো, শুরু থেকে দেখে আমরা কোথায় কার কি প্রশ্ন আছে বলো। স্যার হ্যাঁ, এই অধ্যায়ে স্যার এই চাঁদাগুলো আছে না স্যার, চাঁদার হিসাবগুলো স্যার একটু বুঝতেছি না। চাঁদা হচ্ছে 16 সালেরটা, এটা গত বছরের হয়ে যাবে মূলধন তহবিল বের করার সময় সম্পদের দিকে। 17 সালের যেটা, এটাই চলতি বছরের 28,500, এটা এখানে গেল মুনাফা জাতীয় আয়ের মধ্যে। ঠিক আছে। জি স্যার। তারপরে তোমার এখানে চাঁদা 18 সালের যেটা, এটা একটা দায়, এটা অগ্রিম গ্রহণ করা হয়েছে। যদি আমরা দায় নির্ণয় করতাম তখন যেত। এই হচ্ছে ব্যাপার, যদি দায় নির্ণয় করা হতো ওই সময় ওটা যেত। জি স্যার। আর কার কি প্রশ্ন আছে বলো। হ্যালো সাদ, সাদ আছো? হ্যালো সাদ, হ্যালো সাদ আছো? হ্যালো সাদ, হ্যালো সাদ আছো? বলো আর কার কি, ভালো। এই সাদ কোনো, খুব ভালো। সাদ কোনো প্রশ্ন আছে তোমার এখানে? এখান থেকে কোনো প্রশ্ন আছে তোমার? হ্যালো সাদ, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো কোথাও। তানভীর, করবা এখন যদি ক্লিয়ার করবা স্যার দেখতে চাইছে, আমি চাইছি নাকি? হ্যালো আরেকদিন সময় পেলে আর কি। হ্যালো তানভীর, জি স্যার। বলো জি স্যার, স্যার আয় বিবরণী তৈরি করতে হলে তখন কি করা লাগবে? তাহলে আয় বিবরণী তৈরি করতে হলে কি করবা? স্যার মুনাফা জাতীয় আয় থেকে মুনাফা জাতীয় ব্যয় বাদ দিয়ে দিব স্যার। আয় বিবরণী তৈরি করতে হলে আয়গুলো লিখে সেখান থেকে ব্যয়গুলো মাইনাস করবা।
ঠিক আছে? ইয়েস স্যার। নিচে নিচে সব আয়গুলো লিখে জি স্যার। ব্যয়গুলো মাইনাস করো। স্যার ওখানে ওখানে তো স্যার সবগুলা চলতি বছরের নাকি স্যার? অবশ্যই সবই চলতি বছরের হবে। চলতি বছরের যত আয় আছে সেখান থেকে চলতি বছরের ব্যয়গুলো মাইনাস করবা। স্যার সবই হবে চলতি বছরের। তারপর এখানে যেটা ব্যাপার, তোমার যদি বলা হয় আসবাবপত্রের নেট মূল্য নির্ণয় করো, এই একই প্রবলেম থেকে আসবাবপত্রের নেট মূল্য নির্ণয় করতে বললে কি করবা? এটা তানভীর বলো। জি স্যার। যদি প্রশ্নে বলা হয় আসবাবপত্রের নেট মূল্য নির্ণয় করো, তখন কি করবা? স্যার যদি এই যে স্যার স্যার ইয়াটা দেখান একটু, সমন্বয়গুলা। দেখতে পাচ্ছ? না, দেখতে পাচ্ছ এখন সমন্বয়গুলো? জি স্যার। তাহলে আসবাবপত্রের নেট মূল্য নির্ণয় করতে গেলে বলো কি করবা? স্যার যে নতুন যে আসবাবপত্র আছে স্যার ওটা যোগ দিব, আচ্ছা, 10,000 টাকা। যোগ দিয়ে লিখে দিবা? স্যার ওই বিগত যে স্যার সংস্থাপন ব্যয় নামে তো কিছু নাই স্যার। আচ্ছা, আর কিছু করবা? না স্যার। অবচয়ও বাদ দিতে হবে। আর এই আসবাবপত্র 10,000-এর সাথে নতুন প্রায় 8,000 আছে না? এই যে 8,000 যোগ করে অবচয় ধরলাম কত আমরা? আসবাবপত্র অবচয় 1600 ধরলাম না? এই 1600 বাদ দিতে হবে, তাহলে এই আসবাবপত্রের নেট মূল্য হবে। এই হচ্ছে ব্যাপার। আমরা টোটাল যে ধরেছি না আসবাবপত্রের নেট মূল্য মাইনাস স্যার করতে হবে। এই হচ্ছে ব্যাপার। এখন আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যালো, আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে কি বললাম যে আয় বিবরণী যদি তৈরি করতে বলে তাহলে আমরা যত আয় লিখেছি, মুনাফা জাতীয় আয় লিখেছি, আয় থেকে ব্যয়গুলো মাইনাস করবো, তাই না? যত আয় লিখেছি আয় থেকে ব্যয়গুলো মাইনাস করব, তাহলেই আয় বিবরণী হয়ে যাবে। আর আয় ব্যয় হিসাব বললে তোমার ক্রেডিটে বা ডান দিকে সব আয়গুলো লিখবো, আর বাম দিকে বা ডেবিটে সব ব্যয়গুলো লিখবো, লিখে মাইনাস করব। মাইনাস করে ফলাফল পেয়ে যাব ব্যতিরিক্ত আয়। কার কার কি প্রশ্ন আছে বলো। মুনাফা জাতীয় আয়ের ব্যাপারগুলো বুঝতে পেরেছো? হ্যালো, মুনাফা জাতীয় আয়ের ব্যাপার বুঝতে পেরেছো? হ্যালো, মুনাফা জাতীয় আয়ের ব্যাপার বুঝতে পেরেছো? তানভীর, মুনাফা জি জাতীয় স্যার। আয় থেকে মুনাফা জাতীয় আয়ের ব্যাপারগুলো বুঝতে পেরেছো কিভাবে কি হচ্ছে? হুম? জি স্যার।
মুনাফাজাতে আয় কি বলা হচ্ছে? মুনাফাজাতে আয় স্যার অনুদান প্রাপ্তিটা স্যার, অনুদান অনুদান প্রাপ্তি। অনুদান প্রাপ্তি এটা হচ্ছে তোমার নরমালি মুনাফাজাতে আয় স্বরূপ বিবেচনা করা যায়। যদি কখনো বলে যে মূলধন জাতীয় আয় স্বরূপ বিবেচনা করো, তখন মুনাফাজাতে আয়ের ভিতর দেখানো যাবে না। ঠিক আছে? কোনো সময় তোমাকে বলতে পারে যে অনুদান প্রাপ্তিকে মূলধন জাতীয় আয় স্বরূপ বিবেচনা করো। মূলধন জাতীয় আয় স্বরূপ বিবেচনা করতে বললে এটি মূলধন তহবিলের সাথে যোগ হবে। আর নরমালি কোনো কিছুই মনে করো বললো না, সেই ক্ষেত্রে তুমি মুনাফা জাতীয় আয়ের ভিতর দেখাতে পারবা। তার কারো কোনো প্রশ্ন আছে? স্যার প্রশ্ন নাই? তাহলে তোমরা ওই যেহেতু পরীক্ষা হবে তো এই জন্য প্র্যাকটিস চালাতে থাকো। তোমার টেস্ট পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষা আছে সামনে, ওইগুলো ক্ষেত্রে সৃজনশীল সহই তো পরীক্ষা হয়, তাই না? এই জন্য প্র্যাকটিস চালাতে থাকো। আর কেউ কিছু বলতে চাও? সাদ, তোমার কোনো প্রশ্ন আছে? হ্যালো সাদ। নো স্যার, নো স্যার। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।